মানে এটা খুব অপ্রত্যাশিত। একজন বিধায়ক আরেকজন বিধায়ককে গ্রেপ্তারির কথা বলছেন এবং দুজনই মানে কার্যত তৃণমূলেরই বিধায়ক। হ্যাঁ, এখন আবার অদ্ভুত বিষয়, তোমাদের সৌজন্যে একাধিক পরিভাষাও চলে এসেছে, কালীঘাট তৃণমূল, আসল তৃণমূল, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এসেছে তো, সেইটাই তো ফ্যাক্ট। এবং আমরাও বলছি, হ্যাঁ, বেশ মজাও পাচ্ছি আর কি। আমরা যারা রাজনীতি চর্চা করতে পারি বা চায়ের টেবিলে বসে ঝড় তুলতে পারি, তারা করছি, ভালো লাগছে। একটা অবসর বিনোদন, রাজনীতিটা এখন বেশ বিনোদনের মতো। আজকে বিশ্বকাপ ফুটবল চলছে, তারপরেও কিন্তু প্রাসঙ্গিক বাংলা রাজনীতি 4 মের পরে, এটা তো একটা অন্য রকমের দাবি রাখে, তাই না? বিষয় হচ্ছে যে কুণাল ঘোষ যে কথাটা বলেছেন, তিনি ফিরহাদ হাকিম সম্পর্কে বললেন, ভালো কথা, একজন ব্যক্তিকে বলেছেন। আমার প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। সেই প্রশ্নটা হচ্ছে ববি হাকিমকে জুড়ে আমি যদি এই সংখ্যাটা যদি এইরকম হয় 60-এর বেশি যারা তৃণমূলের সর্বভারতীয় তৃণমূলের মনোনীত প্রার্থী হিসাবে নির্বাচনী বৈতরণী পেরিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে, তারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে তারা আসল তৃণমূল বলে দাবি করছে, সে করুক। প্রশ্ন হচ্ছে এইটাকে যদি আমি দুর্নীতির মাপকাঠিতে যদি বিচার করি, আমি যদি ডিম থেরাপির মাপকাঠিতে বিচার করি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ডিম থেরাপি করা হবে, প্রশ্ন হচ্ছে মেনে নিলাম তর্কের খাতিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতির কেন্দ্র, তাকে কেন্দ্র করে দুর্নীতি নামক একটা প্রতিষ্ঠান ঘুরে বেড়িয়েছে গোটা বাংলা জুড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে 64 জন এমএলএ যারা তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছে, এই যে 20 জন এমপি যারা রাতারাতি শিবির চেঞ্জ করে দিলেন, প্রশ্ন হচ্ছে এরা কি তাহলে ওই ডিম থেরাপির ঊর্ধ্বে উঠে গেছে? কেন? তাহলে কি কোথাও অদৃশ্য ওয়াশিং মেশিন কাজ করছে, তাতে তারা ওয়াশিং মেশিনে তাদের সমস্ত দুর্নীতি, সমস্ত কালি সব মুছে গেছে? এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে, আমি চোরের বিরুদ্ধে কথা বলবো, কোথাও না কোথাও চোরকে কেউ আশ্রয় দিচ্ছে না তো। এই বাংলা রাজনীতি তো এইরকম রাজনীতি দেখেনি যে 4 মে রেজাল্টের পরে একটা দল, যে দলের আর্থিক ফান্ড হচ্ছে ভারতীয় জনতা পার্টির পরে দ্বিতীয়, মানে সর্বভারতীয় দল হচ্ছে কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তার থেকেও বেশি অর্থবল বেশি তৃণমূল কংগ্রেসের, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের, সেই দলটা চুরমার হয়ে গেল কি করে? অথচ আমরা দেখেছি 1977 সালের পরে, 1977 থেকে 2011 সালের মধ্যে একাধিক বিধানসভা নির্বাচন হয়েছে এবং বারবার দেখব প্রতিপক্ষ জাতীয় কংগ্রেস, তৃণমূল আসার আগে তারা কখনো 50টা আসন পেয়েছে, কখনো 42টা আসন পেয়েছে, বা একবার বোধহয় 91 বা 2001 সালে 96টা আসন পেয়েছিল। প্রশ্ন হচ্ছে তারা একজনও কিন্তু কোনো তারা ওই কংগ্রেস ত্যাগ করেনি। এটা কিন্তু ঘটনা। আজকে এটা হচ্ছে কেন? তাহলে কোথাও না কোথাও আজকে যারা রাজনীতির আঙিনায়, রাজনীতির যারা কারিগর, রাজনীতিকে প্রফেশন হিসাবে গ্রহণ করে যারা মানুষের কাজ করব বলছে, তারা কি আজও মানুষের কাজ করতে পারছে? একদম আসবো দাদা, একদম খুব জায়গা চালতা কিছু বলবো। একটা ছোট্ট কথা বলবো যে আমাদের সংকল্পপত্র 10ই এপ্রিল অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রকাশ করেছিলেন, সংকল্পপত্র দেখে নেবেন, সেখানে উনি একটা কথা বলেছিলেন যে দুর্নীতির ব্যাপারে আমাদের 0 টলারেন্স। আমরা ক্ষমতায় আসার পরে যারা যারা দুর্নীতিতে যুক্ত কাউকে ছাড়বো না। ববি যদি কিছু করে থাকে, ববি শুড বি অ্যারেস্টেড, সিম্পল। ববি হাকিম অ্যারেস্ট হতে পারে, একদম পরিষ্কার আইনের শাসনে, এটা তো ভুললে চলবে না। আপনি কি মনে করেন যে 64 জন বিধায়কেরা দুর্নীতির ঊর্ধ্বে? এরা কি চুরি করেনি? আরেকটা বিষয় বলি, শেষ করতে দাও। একটা বিষয় বলি, ববির তো ওই যে কথাগুলো মনে আছে, দাওয়াতে ইসলাম, ববির কথাগুলো মনে আছে যে 50% উর্দু স্পিকিং এখন আছে কলকাতায়, আমরা চাই সেটা পুরোপুরি হয়ে যায়। ববির যে কমিউনাল যে টেনশন ছড়ানোর যে চেষ্টা এবং ববির যে তুষ্টিকরণ রাজনীতি, এর জন্য ববিকে শাস্তি পেতে হবে না। সেটা দেখুন, ববি হাকিম, আপনি চার্লসদা ববি হাকিমকে বা অন্যায়ের ঊর্ধ্বে, অন্যায় করলে তার শাস্তি হবে আইনের ঊর্ধ্বে কেউ না, আপনি এগুলো বলছেন তো। কিন্তু আপনারা বিজেপি করেন, আমি প্রথম থেকে আপনাকে বিজেপি রিপ্রেজেন্টেটিভ হিসাবেই পেয়েছি এখানে। কিন্তু অন্যান্যরা, মানে এই ধরুন কুণাল, মানে এখন তৃণমূলের মধ্যে আপনাদের, মানে ধরুন আপনি কুণালপন্থী বা মমতা বা অভিষেকপন্থী তৃণমূল বা কালীঘাট তৃণমূল, দাদা আপনাদের চাইতে তাদের কাছে এখন টার্গেট পয়েন্ট হচ্ছে এই 64 জন বিধায়ক। হ্যাঁ, ইনার ক্ল্যাশ হতে পারে, ইনার ক্ল্যাশ, কিন্তু টার্গেট পয়েন্টে এরা।
কিন্তু আজিজুলদা বললেন যে এরা কি অপরাধের ঊর্ধ্বে, সত্যি তো তাই। অরূপ রায়, তপন দত্ত হত্যা মামলা থেকে বেরিয়ে যাবেন, সত্যি হয় এটা। সে তো মমতা ব্যানার্জি বাঁচিয়ে রেখেছে অরূপ রায়কে। কে কি করে, কিন্তু আজকে কেন এটা আজিজুলদারা ভুলে যাচ্ছেন? বা আজিজুলদার নিশ্চয়ই স্মৃতিতে আছে, হয়তো আজকে বলছেন না একটু বুদ্ধি করে। রাজীব গান্ধীর অত্যন্ত আশীর্বাদধন্যা, স্নেহধন্যা ছিলেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধীও ভালোবাসেন, এখনো বাসেন হয়তোবা। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেননি, কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছেন সব যুব কংগ্রেসের একেবারে নেতৃত্ব স্থানীয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়েছেন। আমি আসি একটু, আমি আসি প্রেক্ষিত নিশ্চয়ই বলবেন আপনি। দ্বিতীয়ত, বাইরন বিশ্বাস, কি প্রেক্ষিত ছিল সেখানে? জাতীয় কংগ্রেসের হয়ে জিতে আসা একমাত্র বিধায়ক, 1.5 মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তিনি তৃণমূলের 3 পাপড়িওয়ালা ফুলের ছাপওয়ালা পাপড়ির পতাকা নিচ্ছেন। কি প্রেক্ষিত ছিল এখানে বাইরন বিশ্বাসের ক্ষেত্রে? কি প্রেক্ষিত ছিল ঝালদা পুরসভার ক্ষেত্রে? যে ঝালদা পুরসভায় যে কনস্ট্রাকশন ছিল, সেখানে একমাত্র পুরসভা যেটা কংগ্রেসের দখলে ছিল। আজকে কংগ্রেসের কোনো ডিরেক্ট রিপ্রেজেন্টেশন নেই আজকে আমাদের এখানে, কিন্তু তবুও সেই ঝালদা পুরসভাকে নেওয়ার জন্য তপন কান্দুকে খুন করা থেকে শুরু করে, আজকে তপন কান্দু স্ত্রীর পুরনো বাইটগুলো আমি শুনছিলাম, আমার কান্না পাচ্ছিল দেখে, যে আইন কানুন সর্বনেশে একেবারে এই অবস্থা হয়ে গিয়েছিল। কি প্রয়োজন ছিল, কোন প্রেক্ষিত ছিল আজিজুলদা সেই সময় সেটাকে টেনের ক্ষমতার থেকে ছিনিয়ে নেওয়া? আজকে ঠিক সেই ছবিতে মুখ দেখছে কালীঘাট তৃণমূল। কে অন্যায় করেছে না অন্যায় করেছে সেটা তো পরের বিষয়, কিন্তু দল ভাঙানো কি কোন জায়গা থেকে দাঁড়িয়ে, পরেশ অধিকারীর মতো লোক, উদয়ন গুহর মতো লোক, বামপন্থী ফরওয়ার্ড ব্লক করা লোক, তাদেরকে তৃণমূল কংগ্রেসের এখতিয়ারে নিয়ে এসছে। পরেশ অধিকারীকে দুর্নীতির মূল মাথা করেছে, উদয়ন গুহকে দিয়ে থ্রেট করিয়েছে, মানস ভূঁইয়াকে ওইখানকার কলেজের একটা কৃষ্ণকান্ত জানা খুন, আমার যদি খুব ভুল না হয়, কৃষ্ণকান্ত জানা মার্ডার কেস, তাতে মানস ভূঁইয়াকে পেঁচিয়ে ফেলে তাকে জোর করে তৃণমূলে নিয়ে এসছে। কোথায় ছিল এথিক্স? আজিজুল দামায় বলুন। মানে এত কথা বলছি কেন? এথিক্স ছিল না বলেই তো দলটা হেরে গেছে। এই কথাটা আমরা মানছি না কেন? আমরা সামনের দিকে এগোই না। এখন যা যা ঘটছে সেই ঘটনাগুলোকে আমরা কিছু যেটা বিশ্লেষণ মানি না, কারণ একটা অন্যায়কে দিয়ে আমি আরেকটা অন্যায়কে জাস্টিফাই করতে চাইছি না তো। এই জায়গাটা বুঝতে হবে। বেশ, আমার আবার অন্যায়কে ঢাকতে গিয়ে আরেকটা অন্যায়কে আবার পুনরাবৃত্তি, খুব অসাধারণ। আজিজুল দা বেস্ট স্পিকার আমার কাছে। আমার আজও মনে পড়ছে, আর দাদা আমার আজও মনে পড়ছে, যখনই আমরা কামদুনি, হাঁসখালি, যখন আমরা পার্ক স্ট্রিট তুলেছি, তখনই একটা অংশের তৃণমূল এইসবের জাস্টিফিকেশন তারা করেনি। তারা কুলদীপ সেঙ্গার কি করেছে, কোথায় বিজেপির কোন বিধায়কের এগেনস্টে ধর্ষণের মামলা রয়েছে, কোথায় কোন কুস্তিগিরির বিরুদ্ধে কি অন্যায়ের অপরাধ রয়েছে, কে কাকে মালা পরিয়ে কোথা থেকে বরণ করেছে, জাস্টিফিকেশন করার চেষ্টা হয়নি আজ? হ্যাঁ, সে তো হবেই, কেন হবে না? আপনি জাস্টিফিকেশন করতে চাইছেন না। আমি প্রেক্ষিতটা বলছি, বাংলায় তো রাজনৈতিক পালাবদল হয়েছে। এই সময় একটা সুশাসন চলছে, ঘটনা, একটা সরকার দীর্ঘদিন পর, একটা সরকার 15 বছর পর নতুন একটা দল ক্ষমতায় এসেছে, মানুষের প্রত্যাশা প্রচুর, যারা ভোট দেয়নি তারাও প্রত্যাশা করে, যারা ভোট দিয়েছে তারাও প্রত্যাশা করে। এখন কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার, সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। সুতরাং জিরো টলারেন্স সরকার দেখাবে, এটা তো ঘটনা। সুতরাং কে ভালো তৃণমূল আর কে কালো তৃণমূল, কে কালীঘাট তৃণমূল আর কে ঋতব্রত তৃণমূল, এই জায়গাটা তো আমার মনে হয় দুর্নীতির প্রশ্নে সেইটা তো দেখা ঠিক হবে। এটা বাংলার মানুষ চায়। একদম।